শপথ নিলেন সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্য। জনকল্যাণ, নারী ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার নির্দেশনা প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। সন্ত্রাস দমন, দাম নিয়ন্ত্রণ, নারী শিশু নির্যাতন বন্ধে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান। নির্বাচনের পর জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে বিএনপি, মন্তব্য নাহিদ ইসলামের। ২ মাসে অতীত ভুলে যাওয়ার অভিযোগ। ২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে। দলবদ্ধভাবে এবং প্রিপ্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় ৩২ জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। ৭ জনের মধ্যে তদন্ত প্রতিবেদন। ছাত্রদল কর্মী হত্যা চেষ্টায় ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট। ৪ জেলায় সড়কে মৃত্যুর মিছিল। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত ৮, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় ৩ জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গের মসনদে মোদি নাকি দিদি জানা যাবে কাল। ক্ষমতার পালাবদল বাংলাদেশের জন্য সম্ভাবনা নাকি চ্যালেঞ্জ, খতিয়ে দেখছেন বিশ্লেষকরা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ৪৯ জনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন, জামায়াত ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র আছেন ১ জন। শপথ গ্রহণের পরই নারী এমপিরা জনকল্যাণমুখী কাজ করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মনোনয়ন বৈধ ঘোষণা হলেও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ না হওয়ায় সংরক্ষিত নারী আসনের আরও এক প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠিত হয়নি। দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকদের কঠোর হবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্ত্রাস দমন, হয়রানিমুক্ত সেবা দেয়া, পণ্যের দাম নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, নারী শিশু নির্যাতন বন্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সচিবালয় থেকে হেঁটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। বার্ষিক এই আয়োজনে অংশ নিয়েছেন 64 জেলার ডিসি, 8 বিভাগের কমিশনার ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনরায় প্রতিফলিত হয় প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রশাসনের পদ চিরস্থায়ী নয় জানিয়ে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা রাখার তাগিদ দেন তিনি। বলেন, দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা 7টার পর মার্কেট বন্ধ সহ সরকারি নানা সিদ্ধান্ত বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি। মোবাইল কোর্টের অভিযান বৃদ্ধি, অপরাধ দমন, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে উদ্যোগী হবার তাগিদ দেন। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ একটি অত্যন্ত জরুরি বিষয়। এই খাবারটি আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আপনার পরিবারের সদস্য আপনার সাথে থাকছে, তারাও খাচ্ছে। কাজেই এটির প্রতি আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেগুলো আপনাদের ক্যাপাসিটির মধ্যে আছে। নির্বাচনের আগে দেওয়া সব ওয়াদা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও তুলে ধরেন। পরে জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের সমস্যার কথা শোনেন ও সমাধানের নির্দেশনা দেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমান করতে নীতিমালা প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর আইন মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো সংস্থায় দুর্নীতি হলে সরাসরি তা মন্ত্রণালয়কে জানাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে একথা জানান তারা। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্ট ডিগ্রি যেটা হওয়া সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। 3 দফা আমি মিটিং করেছি। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়, এইটা যাতে না হয় সেদিকে একটু দৃষ্টি রাখা। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের পর জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জাতীয় কনভেনশনে জামায়াত সেক্রেটারি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য দলের নেতারা বলেন, বিএনপি 2 মাসে তাদের অতীত ভুলে যাচ্ছে। রবিবার রাজধানীর কাকরাইলে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। পরবর্তীকালীন সরকার এতে 4টি সেশনে দেশের জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণভোট নিয়ে দিনব্যাপী আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠবে। জুলাই সনদ, গণভোট এগুলি এই বিএনপির মানতে হবে, না মানলে পরে কিন্তু আমরা আবার ঠিক হাসিনার যে সরকার ছিল সেই সরকারের দিকেই আমরা ফিরে যাব। হঠাৎ করে কিন্তু কয়েকটা কমেন্ট, ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। কনভেনশনে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর অতীত ভুলে গেছে বিএনপি। 2-3 বছরের মধ্যে দলটি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে এমন শঙ্কা তাদের। তাহলে আজকে যে বিএনপি 2 মাসে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে তারা তাদের অতীত ভুলে যাচ্ছে। এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে। কনভেনশনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট আর জুলাই সনদের মধ্যে পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে বিএনপি। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। সভাপতির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ফিরে আসার পথ বিএনপি খোলা রাখছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন ছাড়া বিএনপি সংবিধান সংশোধনের মাধ্যমে যতই পরিবর্তন আনুক না কেন তা স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন এনসিপি প্রধান। ঐক্যমত হয়েছিলাম, আলোচনা করেছিলাম। তাওহিদুল ইসলাম, নিউজ 24। 2013 সালের 5 মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত 90% শেষ। ঢাকাতেই অন্তত 32 জন নিহতের তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হবে। রোববার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, আগামী 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হতাহতের ঘটনা ঘটে। শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলেন হেফাজত নেতা আজিজুল হক।
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 21 জনকে অভিযুক্ত করা হয়। তখনকার রাষ্ট্র বা সরকারের পৃষ্ঠপোষকতায় তৎকালীন পুলিশের প্রধান, র্যাবের প্রধান, পুলিশ কমিশনার, রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ প্রত্যেকে তারা দলবদ্ধভাবে এবং প্রিপ্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় 32 জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। 7 জুনের মধ্যে আশা করি আমরা চেষ্টা করছি, এটা প্রায়োরিটি বেসিসে আমরা করতেছি। তো জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় গুলিতে আহত ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক এই মামলা দায়ের করেছিলেন। শেখ হাসিনা সহ 129 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 100 থেকে 150 জনকে সেখানে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে গত 20 এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই ফেরদৌস জামান। 11 কোটির বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জানিয়েছেন, এই বিষয়ে আগামী 13 মে সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন বিচারক। এর আগে গত 8 মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ট্রাক পিকআপের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 জন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন আরও 2 জন। কুমিল্লায় সড়কে প্রাণ হারান 1 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেট শহর থেকে পিকআপে করে দক্ষিণ সুরমার দিকে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। কথা ছিল বিল্ডিং এর ছাদ ঢালাই করবেন, পাবেন মজুরি। রোববার সকালে তারা যখন দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 4 জন, আহত হন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে সিলেট এজিএম ওসমানী মেডিকেলে পাঠালে সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তারা নিরাপত্তা নাই, এরা সবসময় পিকআপে যাতায়াত করে। হাসপাতালে আহত আরো 8 জন চিকিৎসা নিচ্ছেন। 8 জন আছে, আমরা 8 জন এখানে এন্ট্রি করছি এবং এখানে আছে, এখানে সম্ভবত সুরথাল হবে। এরপর আমরা থানাতে অলরেডি থানাতে হস্তান্তর করে দিয়েছি, 8টা লাশি হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায় চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে সহকারীকে, জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি। খোঁজ খবর নেওয়া হচ্ছে, এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একজন আটক আছে ভেরিফাই, কিন্তু এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ হলেও পালিয়েছে চালক। এছাড়াও কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। অনলাইন বুলিং, সাইবার অপরাধ সহ নানা ঝুঁকি শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও শঙ্কিত করে তুলছে। অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা নাকি নিয়ন্ত্রণ, কোনটি কার্যকর সমাধান?
এ প্রেক্ষাপটে রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ, আইনগত কাঠামো ও প্ল্যাটফর্মের দায়বদ্ধতা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেইলি সান। আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের বাস্তবতায় সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নজরদারি সবচেয়ে কার্যকর সমাধান। Social media has become a very enmeshed part of me, to the point where it almost feels like an extension of me, and to the point where it almost feels like I cannot possibly exist without having a social media presence. You have to wait for months and months to have that hour of viewing. It means that highly densely populated country with a huge extensive penetration in social media. People before me, speakers before me have said how a blanket ban is not going to work, and that will be the same for a Bangladeshi cultural context. পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, এবছর কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ১,৩৩,৮৪০টি। চাহিদা ধরা হয়েছে ১,১,০৬,৩34টি। রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসবে। সেই সাথে সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে অবৈধভাবে দেশে ঢুকতে না পারে সেজন্য কঠোর নজরদারি করবে সরকার। আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। কুমিল্লায় বিএনপি নেতা কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানা ঘেরাও করেছে নেতাকর্মীরা। তবে পুলিশ এখনো তাকে আটকের কারণ বলেনি। এ ঘটনায় নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে, সতর্ক রয়েছে পুলিশ। শত শত নেতাকর্মী ও সমর্থক ঘেরাও করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানা, কারণ তাদের নেতাকে আটক করেছে পুলিশ। এর আগে দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপরই শুরু হয় বিক্ষোভ। পরিবহন শ্রমিক ও চালকেরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা কোতোয়ালী মডেল থানা ঘেরাও করে তাৎক্ষণিক মুক্তির দাবি জানান। আটকের প্রতিবাদে করেন বিক্ষোভ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিকে খর্ব করার জন্য এই ষড়যন্ত্র। বাসা থেকে আপনারা পরশন নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু ওনার সন্তানদেরকে আপনার জানানো দরকার ছিল, অভিষেক আমার নেতাকে আপনারা নিয়ে আসবেন। পুলিশ আটকের কারণ বলেনি, তবে এলাকাবাসীর মতে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাল পশ্চিমবঙ্গ সহ ভারতের 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এদিন স্থানীয় সময় সকাল 8টায় একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট গণনা শুরু হবে। বিকেলের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কোন রাজ্যের ক্ষমতার হ্রাস কার হাতে যাচ্ছে। বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বিশৃঙ্খলার জেরে রাজ্যের ফলতা আসনে বাতিল হওয়া ভোট অনুষ্ঠিত হবে 21 মে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হলেও এর রাজনৈতিক ঢেউ লাগে বাংলাদেশেও। কেননা সীমান্ত, তিস্তা বাণিজ্য এবং আঞ্চলিক কূটনীতিতে এই রাজ্যের ক্ষমতার পালাবদল ঢাকার জন্যও বেশ গুরুত্বপূর্ণ। তৃণমূল থাকলে সম্পর্কের ধারাবাহিকতা, আর বিজেপি এলে নীতিগত গতি। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের ভোটের ফল যাই হোক, ঢাকার সামনে থাকছে সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী রাজ্য। ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ এই রাজ্যের রাজনৈতিক পরিবর্তন তাই শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পৌঁছে যায় ঢাকাতেও। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতা এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। সাংস্কৃতিক যোগাযোগ, সীমান্তবর্তী মানুষের যাতায়াত এবং বাণিজ্যে ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বহু প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তিতে সুরাহার সম্ভাবনা কম।
তিস্তা তার আগে একটু গঙ্গা চুক্তিটা নিয়ে কথা বলা, কারণ এই বছর 2026 সালেই হচ্ছে এই চুক্তিটা রিনিউ করতে হবে এবং সত্যিকার অর্থে তারেক রহমানের এই বর্তমান নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য একটা এসিড টেস্ট। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র ও রাজ্যের নীতিগত সমন্বয়ে বড় সিদ্ধান্ত দ্রুত এগোতে পারে। বিশেষ করে তিস্তা চুক্তি বা আঞ্চলিক অবকাঠামো ইস্যুতে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। যে অ্যাপয়েন্ট হয়েছে দীনেশ ত্রিবেদী নতুন হাই কমিশনার, অনেক বছর পর একজন বাংলা ভাষাভাষী হাই কমিশনার বাংলাদেশে এসেছেন। উনি পলিটিক্যাল অ্যাপয়েন্টই। ভারতের কেন্দ্রীয় সরকারও বেশ আন্তরিক বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করার জন্য। তবে সীমান্তে কড়াকড়ি অভিবাসন ইস্যুতে চাপ এবং নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে নতুন উত্তেজনার শঙ্কাও রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ভোটের ফল যাই হোক, বাংলাদেশের জন্য সামনে থাকছে সুযোগ ও সতর্কতার দ্বৈত বাস্তবতা। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত লাভ ক্ষতি অনেকটাই নির্ভর করবে ঢাকা কতটা দক্ষতার সঙ্গে দিল্লি ও কলকাতার রাজনৈতিক সমীকরণ সামাল দিতে পারে তার উপর। আসমা তুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।